স্যার বলছি এখন 1 কোটি টাকার প্রশ্ন হচ্ছে বিজেপিতে কি করে ঢোকা যায়। তৃণমূল করো, পাড়ায় সিন্ডিকেটে ঢুকে পড়ো, লাল চুল কানে দুল হয়ে গেল, একটা বাইক হবে, ব্যাস একটা 20-22 বছরের ছেলে পড়াশুনো করবে না, এই করতে শুরু করে দেবে। উদয় কোটাক বাবুর বক্তব্য, আ বিগ ইকোনমিক ক্রাইসিস ইজ কামিং। এর উত্তর হচ্ছে মোদিজ দেয়। মোদি রয়েছেন। 2021 সালে 2রা মের পর কি ঘটেছিল আমি তার সাক্ষী, কারণ আমি দমদমে তখন নির্বাচনে দাঁড়িয়েছিলাম। বেলা 2টোর উপরে সেই মানুষের আর্তনাদ এখনো আমার কানে বাজে। 2026-এর ভোটের আগে আপনারই কথা, দিল্লির পেট্রোলের দাম দেখুন আর কলকাতার পেট্রোলের দাম দেখুন। এখন তো পেট্রোলের দাম আবার বাড়লো, সেই দিল্লির সাথে কলকাতার ডিফারেন্স তো থেকেই গেল স্যার। এক পুলিশ অফিসারের বাড়ি সিবিআই গেছে কথা বলতে, মুখ্যমন্ত্রী বেঞ্চ পেতে ধর্মতলায় বসে পড়েছে। ভূভারতে কোথাও শুনেছেন আপনারা যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কাণ্ড করতে পারেন? উনি করেছেন। এরা করতো কি, পশ্চিমবঙ্গের সম্পদকে লুটে পুটে নিয়েছে। স্ট্যান্ডার্ড তৃণমূল নেতাগুলোর প্রত্যেকের কোথাও লজ, কোথাও হোটেল, কোথাও গেস্ট হাউস সব বানিয়ে রেখেছে, এবং সব এখন পালিয়ে গেছে। ওখানে একটাও নেই, ওখানে সব পালিয়ে গেছে। স্যার বলছি এখন 1 কোটি টাকার প্রশ্ন হচ্ছে বিজেপিতে কি করে ঢোকা যায়। এটা হচ্ছে এখন বাংলার সবচেয়ে বড় প্রশ্ন। এটা নিয়ে আপনার কি উত্তর? আমাদের পশ্চিমবঙ্গের সামাজিক এবং রাজনৈতিক অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে এখানে একটি দলে ঢোকার জন্যে এত আকুতি কিসের? আমি একটা কথা বলি, একটা দলে ঢুকতে গেলে সেই দলের তো মতাদর্শ গ্রহণ করতে হয়। হঠাৎ রাতারাতি সবাই বিজেপি মতাদর্শ গ্রহণ করে ফেললো, ব্যাপারটা আদৌ তা নয়। তাহলে কি হতে পারে? একটাই কারণ, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে রাজনীতি হচ্ছে একটা পেশা, পলিটিক্স হচ্ছে এক ধরনের অকুপেশন। এবং প্রথমে সিপিএম, তারপর তৃণমূল, ওরা করেছে কি, পলিটিক্স ভাঙিয়ে পেট চালাও, এরকম একটা কালচার তো চালু করেছে। ফলে যে লোকগুলো পলিটিক্স ভাঙিয়ে পেট চালায় তাদের কাছে তো রাজনৈতিক দলে ঢোকাটা তো একটা প্রায়োরিটি হয়ে যায়। পলিটিক্স ভাঙিয়ে পেট চালানো তৃণমূল কি করে চালু করেছিল? তৃণমূল করো, পাড়ায় সিন্ডিকেটে ঢুকে পড়ো, লাল চুল কানে দুল হয়ে গেল, একটা বাইক হবে, ব্যাস একটা 20-22 বছরের ছেলে পড়াশুনো করবে না, এই করতে শুরু করে দেবে। তোলাবাজি করো, সিন্ডিকেট তো সিপিএমই চালু করেছিল। উত্তর কলকাতার একজন বিখ্যাত নেতা, তার হাত ধরে সিন্ডিকেট তৈরি হয়েছিল পশ্চিমবাংলায়। তারও একই রকম নীতি ছিল, নির্বাচনের সময় সিপিএমকে হেল্প করো, বুথ দখল করো, তারপর তুমি ছাড় পেয়ে যাবে। মোটরসাইকেল নিয়ে মাথায় লাল ফেট্টি বেঁধে ঘুরে বেড়াও। অর্থাৎ পলিটিক্স বিকেম অ্যান অকুপেশন। সেখান থেকেই যারা এই পলিটিক্স ভাঙিয়ে খেত তাদের একটা অংশের মধ্যে একটা আকুতি তৈরি হচ্ছে, বিজেপিতে ঢুকলে এটা করে খাবো। কিন্তু ওরা জানে না যে বিজেপি এগুলো করতে দেবেন না, এইটা করা যাবে না বিজেপিতে। হ্যাঁ, তার সঙ্গে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে অনেকেই তৃণমূলের ভয়ে বা সিপিএম এর ভয়ে, সে হয়তো জাতীয়তাবাদী ভাবনার সমর্থক, তারা কোনোদিন বিজেপি করবো ভাবতে পারেনি। এখন যেহেতু বিজেপি ক্ষমতায় এসছে, ন্যাচারালি তাদের ভাবনা যে যদি দলে ঢোকা যায় তাহলে আমার যে রাজনৈতিক ভাবনা আমি সেটাকে পার্সু করতে পারি। তাই দুরকম বিষয় রয়েছে। যারা একদিন চুপ করেছিল জাতীয়তাবাদী, তারা ভারতীয় জনতা পার্টিতে আসতে চাইছে, এখন আর ভয়ের পরিবেশ নেই। অন্যদিকে যারা ভাঙিয়ে খায় রাজনীতি, তারা আসতে চাইছে। আপনি একটা গ্রুপের কথা বললেন, কিন্তু আমার চোখে স্যার অনেক কটা গ্রুপ পড়েছে। যেরকম টিএমসির কিছু উচ্চ স্তরের নেতা যারা ঢোকার চেষ্টা করছে, টিএমসির কার্যকর্তা যারা অবহেলিত ছিল টিএমসিতে তারা ঢোকার চেষ্টা করছে, এমন কিছু লোক টিএমসির যারা অত্যাচারিত তারা ঢোকার চেষ্টা করছে, আর আপনি যেটা বললেন সাধারণ মানুষ মন থেকে চাইছে বিজেপি করতে। এই চারটেকে আপনারা মানে কিরমভাবে এই চারটের মধ্যে ডিফারেন্সিয়েট করে নেবেন? এটা নিট এক্সাম লাগবে মনে হচ্ছে, বা যেই মেন্স লাগবে। না, একটা কথা বলি, সেটা হচ্ছে বিজেপি এই মুহূর্তে কাউকে নেবে তো বলেনি তো কিছু। মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য একটা কথা তো বলেছেন যে ওইসব তৎকাল বিজেপি চলবে না। আর সবচেয়ে বড় কথা, যে কার্যকর্তারা জীবন দিয়ে নিজের পরিবারের মহিলাদের সম্মানকে বাজি রেখে বিজেপিকে ক্ষমতায় এনেছে, আমরা মনে করি যে তারা বিজেপিকে সামনের দিকে নিয়ে যাবে। তা বলে কি বিজেপি দরজা বন্ধ করে রাখবে? নিশ্চয়ই সেটা হয় না। কিন্তু সেই মানুষগুলোই বিজেপি করবে যারা সত্যি ভাবনা চিন্তার দিক দিয়ে জাতীয়তাবাদী। এখন পশ্চিমবঙ্গের অবস্থা খুব খারাপ, খুব খারাপ, মানে আপনারা যতটা ভাবছেন তার চেয়েও খুব খারাপ। এর ইকোনমি ধ্বংস হয়ে গেছে, রাজনীতি ধ্বংস হয়ে গেছে, সমাজের অবস্থা খুব খারাপ। এই জায়গা থেকে পশ্চিমবঙ্গকে গড়ে তুলতে গেলে বহু মানুষের সাহায্য, সহানুভূতি প্রয়োজন। তো সেই মানুষগুলো যদি ভারতীয় জনতা পার্টিতে আসে, তারা যদি স্বচ্ছ ভাবমূর্তির হয়, বিজেপির হয়ে কাজ করে, করতেই পারে, অসুবিধা কিছু নেই। কিন্তু কানকাটা নাককাটা, কানের একটা অংশ উড়ে গেছে, গালটা কাটা, আমার কোয়েশ্চেন এটা বুঝবেন, তার অতীত গান
ঘাঁটলে বোঝা যাবে না? আরে সব মানুষের তো অতীত আছে, সে তো ভগবান তৈরি করে পাঠায়নি, ফলে সে অতীত ঘাঁটলে বোঝা যাবে ও তোলাবাজি করতো না ভালো কাজ করতো। সুতরাং এটা স্থানীয় স্তরে যারা বিজেপির নেতা নিশ্চয়ই বুঝতে পারবে, না বোঝার কোনো কারণ নেই, বোঝা যাবে। দিলীপ মন্ডল বাবুর বাড়িটা দেখেছেন? বাড়িগুলো মনে হচ্ছে সারা জীবন কাজ করেও পারবো না স্যার। না না, লোক আমরা একটা অধ্যাপনার চাকরি করে লোকে বলে আমরা নাকি মোটামুটি একটু ভালো মাইনে পাই, আমরা তাই মনে হতো। এখন মনে হচ্ছে কি করেছি জীবনে করেছিটা কি? সে যা বাড়ি দেখলো, আমি দমদমে একটা এদো গলিতে ফ্ল্যাটে থাকি, আর সে তো কি সব আলিশান বাংলো বলে আজকাল, তার সামনে সুইমিং পুল, কি সব ময়ূরের মূর্তি ইত্যাদি ইত্যাদি, বিশাল সে সবুজ ঝকঝকে সবুজ। ও কি করতো আমি জানি না, সত্যি কোনো বড় ব্যবসায়ীদের এরকম বাংলো তো নেই কলকাতায়, আমি দেখি তো একজন ব্যবসায়ীর বাড়িতে যাইনি তা নয়, কাজে কমে গেছি। এইরকম লোন এসব আমি জীবনে দেখিনি। এগুলো কিচ্ছু নয়, লোকের মেরে আনা পয়সা দিয়ে না এগুলো সব করা যায়। কষ্টের চাকরিতে না আমাদের একটা সাইকেল কিনলেই 5 বার ভাবতে হয়, আর তো পরে মেরে আনা পয়সা তো মেরে এনেছে, কাজে লাগিয়েছে, ভেবেছে সারা জীবনে এরকম চলবে, আর সেগুলো মানতে পারেনি। যার জন্য হয় কি, মাথাটা খারাপ হয়েছে, নির্বাচনের পরে হেরে গেছে, তারপরে হুমকি দিয়েছে 15 বছর শান্তিতে রেখেছি, এবার দেখে নেবো। কি রে, ওকে অবিলম্বে অ্যারেস্ট করা উচিত, এবং হবে হয়তো। যেভাবে হুমকি দিয়েছে শান্তিভঙ্গের অভিযোগে ওকে অবিলম্বে, এবং তিনি একজন কৃতবিদ্য ব্যক্তি, ওনার বহু কীর্তি আছে ওখানে, একে একে পেঁয়াজের খোসার মতো ছাড়ানো যাবে, ধরা পড়বেন উনি আলটিমেটলি, কিচ্ছু করার নেই। 2026-এর ভোটের আগে আপনারই কথা, দিল্লির পেট্রোলের দাম দেখুন আর কলকাতার পেট্রোলের দাম দেখুন। এখন তো পেট্রোলের দাম আবার বাড়লো, সেই দিল্লির সাথে কলকাতার ডিফারেন্স তো থেকেই গেল স্যার। না, একটা কথা বলি, সেটা হচ্ছে আপনাকে সিচুয়েশন দেখতে হবে। আপনি জানেন যে সাম্প্রতিককালে কি ঘটে গেছে, বিশ্বজোড়া একটা ভয়ঙ্কর বিপর্যয় চলছে, অর্থনৈতিক বিপর্যয়। মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেককে একটু কন্ট্রোল হইতে লাইফস্টাইল লিড করতে বলছেন, যে খরচটা কম করুন, নিজের গাড়ি কম চড়ুন, দরকার হলে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করুন। সেই হিসেবে বিধানসভায় আমাদের কয়েকজন বিধায়ক ভালো এক্সাম্পল সেট করেছেন, অবশ্যই কেউ সাইকেলে গেছেন, কেউ বাইকে গেছেন, এগুলো একটা এক্সাম্পল সেট করছেন। ফলে আমাদের প্রত্যেকে, আরে সরকার চলে আমাদের নিয়ে, তো আমরা যদি সরকারের পাশে থাকি তাহলে সরকারের প্রশাসন চালাতে অনেক সুবিধে হয়। সুতরাং একটু ধৈর্য ধরুন, খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে, একটু আমাদের ধৈর্য ধরতে হবে। উদয় কোটাক বাবুর বক্তব্য, আ বিগ ইকোনমিক ক্রাইসিস ইজ কামিং। এর উত্তর হচ্ছে মোদি ইজ দেয়ার। মোদি রয়েছেন, ওয়ান লাইনার, একদম মোদি ইজ দেয়ার। তিনি অবশ্যই পরিস্থিতি সামলে নেবেন, কিচ্ছু করার মানে আমাদের এত আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কিন্তু সতর্ক হতে হবে। আতঙ্কিত হবেন না, সতর্ক হন। মাননীয় প্রধানমন্ত্রী যা যা অনুরোধ জানিয়েছেন, অনুরোধগুলো রাখার চেষ্টা করুন, আমরা অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠব। আমরা 4th থেকে 6th চলে এলাম গ্লোবাল ইকোনমিক র্যাঙ্কিংয়ে, এটার কারণ কি? আর আমরা কি আবার 3rd হতে পারবো? মানে 4th ছিলাম, আবার 3rd যেতে পারবো? না, অবশ্যই পারবো, না যাওয়ার কোনো কারণ নেই। তার কারণ এই যুদ্ধ চিরদিন হবে না, এই যুদ্ধ বন্ধ হবে এক সময়। যুদ্ধ বন্ধ হওয়ার পরেই দেখবেন এই তেলের সাপ্লাই হঠাৎ করে বেড়ে যায়, কারণ যে দেশগুলো একদিন উৎপাদন করতে পারেনি তারা প্রত্যেকে বিপুল উৎপাদন শুরু করবে, ফলে তেলের দাম আবার কমতে কমতে অনেক নিচে নেমে যাবে। সুতরাং যত দিন যাবে তত আস্তে আস্তে ইকোনমিগুলো ঠিক হয়ে আসবে। যুদ্ধ চিরদিন চলে না, শান্তি আসবে, ভারতের ইকোনমি আবার জাম্প করবে উপরে। নিট এক্সামের পেপার লিক নিয়ে আপনার বক্তব্য? এটা আরও একটু সতর্ক হতে হবে। দেখুন, ত্রুটি মানতে কোনো মানে লজ্জা নেই, কোথাও তো ত্রুটি হয়েছেই, পরপর দুবার এই ঘটনা ঘটলো কি করে? দুবার ঘটেছে কিন্তু নিটের ক্ষেত্রে। সুতরাং আরও সতর্ক হতে হবে। যদিও ন্যাশনাল টেস্টিং এজেন্সি তারা নিজের মতো করে চলে, কিন্তু সরকারের উচিত আরও বেশি শক্তভাবে পরিস্থিতির মোকাবিলা করা, কারণ তা নইলে কিন্তু আবার এরকম ঘটলে কোথাও একটা যেন প্রশ্ন উঠবে আর কি। সুতরাং এগুলো শক্ত হাতে মোকাবিলা করার দরকার, খুঁজে বার করার দরকার কারাই কাণ্ডটা করছে, এবং একবার কড়া সাজা দেওয়া শুরু করলে তারা এই কাজটা করবে না। কিছু কিছু জিনিস আমার মনে হয় চেঞ্জেস হবে, সেই জিনিসগুলো আমি আপনাকে বলছি, আপনি আপনার মতামতটা জানান। আপকামিং পুজোয় ক্লাবগুলো 1,10,000 করে পাবে? ওটা সরকার সিদ্ধান্ত নেবে, আমি তো সরকারি কেউ নেই, বলতে পারি না। কুরবানি ঈদ সামনে, কুরবানি ঈদের সময় মানুষ বলছে যে তারা অনেকে ভীত আছেন, আর কেউ কেউ ইচ্ছা করে উস্কানি দিচ্ছেন যে এই বন্ধ হয়ে যাবে, আপনারা কুরবানি করতে পারবেন না, এরমভাবে উস্কানি দিচ্ছেন। এটা নিয়ে আপনার মতামত? সরকার এসব সিদ্ধান্ত নেবে, আমি এইটুকু মনে করি ভারতীয় জনতা পার্টির একটাই আদর্শ, সবকা সাথ সবকা বিকাশ। তাই সকলকে নিয়েই বিকাশ ঘটাতে হবে। বাকি সিদ্ধান্ত, টেকনিক্যাল বিষয়গুলো তো আমি দলের লোক হয়ে বলতে পারি না, ওগুলো সরকারের সিদ্ধান্ত। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর ওই কথাটাকে আমি মেনে নিই, সবকা সাথ সবকা বিকাশ। আপনি বললেন সবকা সাথ সবকা বিকাশ, আপনাদের একজন বিধায়ক বলেছেন সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা হিসাব, এটা নিয়ে আপনার মতামত?
উনি সবকা হিসাব বলেছেন, বিশেষ কোনো সম্প্রদায়ের কথা বলেননি। আজ অবধি ক্ষমতা ব্যবহার করে যারা সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে তাদের তো আইনের মুখোমুখি দাঁড়াতেই হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলে গেছেন চুন চুন করকে হিসাব লেনা হোগা। কিন্তু সেটা এই মনে যে লোককে পিটিয়ে পিটিয়ে, আমরা তো পেটানো বন্ধ করে দিয়েছি, আমরা একদম না করে দিয়েছি, কেউ করবেন না এসব। আইনের চোখে প্রত্যেককে শাস্তি পেতে হবে, আইনের চোখে মানে অন্যায় করলে শাস্তি পেতে হবে, কিচ্ছু করার নেই। হাতে ক্ষমতা নিয়ে যারা অপরাধ করেছে শাস্তি পেতেই হবে, সেটাই হিসাব ধরে নিন, সেটাই তো হিসাবের কথা উনি বলেছেন। ইললিগাল কনস্ট্রাকশন ভেঙে দেওয়া উচিত, এটা সবার মতামত, যে কোনো শিক্ষিত লোকের। কিন্তু একটা জিনিস উঠে আসছে যে ইললিগাল কনস্ট্রাকশনে যারা ফ্ল্যাটটা কিনেছে তাদের দোষটা কিসের? তারা তো ক্যাশ দিয়েই ফ্ল্যাটটা কিনেছে। আর তারা অনেকে বলছেন যে আমাদের কাছে ডকুমেন্টস আছে, বাট ডকুমেন্টস দেখানোর সুযোগ দেওয়া হচ্ছে না। দিল্লিতে একটা বড় ইলিগাল কনস্ট্রাকশন ভাঙা হয়েছিল, তাই তো? বিশাল 20 তলা না 30 তলা বাড়ি নয়ডায় স্যার। নয়ডায়। হ্যাঁ। সেখানেও তো কিছু মানুষ কিনেছিল ওগুলো। আমার কথা, যারা ইলিগাল কনস্ট্রাকশন গুলো করেছে প্রথম শাস্তি ওদের দিতে হবে। একদম বুঝেই পাবেন না এখন। না না, কেন পাবো না? সেই promoter প্রমোটার গুলো কোথায় যাবে? পালিয়ে গেছে। ও পালিয়ে যাবে না, ঠিক চাইলে পাতাল থেকে খুঁজে বার করা যায়। এবং যে পুরসভা তাদের পারমিশন দিয়েছিল, যে অফিসার, তাকে তুলে আনা যায়। একবার তুলতে শুরু করলে না, আমাদের এখানে হয় কি, আমরা আইন এতদিন যেটা ঘটেছে, আমরা আইনের কথা বলি, আইন ঠিকমতো প্রয়োগ করি না। একবার আইন প্রয়োগ করা শুরু করলে না, তখন আইনের ভয় বাড়বে। এখন আইন প্রয়োগ করা শুরু হয়েছে। এখন কেউ যদি বেআইনি বাড়ি জেনেও কেনে, আমি জানি না আগামী দিনে এত বেআইনি বাড়ি হয়েছে কতটা কি হবে, তবে বেআইনি বাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, এ নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই বলে আমি অন্তত মনে করি। 2021-এর পরে আমরা ভোট পরবর্তী হিংসা দেখতে পেলাম। 2026-এর পরে যখন ভোট পরবর্তী হিংসা হলো, পোস্টপল ভায়োলেন্স হলো, তখন এক্স মুখ্যমন্ত্রী আবার কোর্টে গেলেন, সেদিন তাকে চোটটা শুনতে হলো। আপনি যদি দুটো ফেস কম্পেয়ার করেন, কারণ না মানে 2021-এর পরটা আর 2026-এর পরটা, সেটা যদি আপনি কম্পেয়ার করে বলেন যে কোনটা বেটার। মমতা বন্দ্যোপাধ্যায় আগাপাশতলা ভণ্ড, মিথ্যেবাদী, অসৎ। উনি চলে গেছেন পোস্টপল ভায়োলেন্স নিয়ে মামলা করতে। 2021 সালে 2রা মের পর কি ঘটেছিল আমি তার সাক্ষী, কারণ আমি দমদমে তখন নির্বাচনে দাঁড়িয়েছিলাম। বেলা 2টোর উপরে সেই মানুষের আর্তনাদ এখনো আমার কানে বাজে যে স্যার মরে যাচ্ছি, দাদা মরে যাচ্ছি, কোথায় যাব, কি করব বলুন। রাত 2টোর সময় একটি মেয়ে বাচ্চাকে নিয়ে দমদম স্টেশনে লুকিয়েছিল, স্যার বেরোলে আমাকে ক্ষতি করতে পারে, কি করব বলুন। আর এগুলো আমার নিজের চোখে দেখা। তাদের ওখান থেকে উদ্ধার করে নিজের পকেটের পয়সা দিয়ে তাদের বিভিন্ন ভালো জায়গায় রাখতে হয়েছে, তারা যাতে বেঁচে থাকে মানুষগুলো। আমি তো নিজের চোখে দেখেছি ঘটনাগুলো। এবং এই আমার প্রশ্ন, এই তৃণমূল কংগ্রেস দলটা একবারও বলেনি যে এগুলো করতে দেবো না, যে আমার পার্টির যে লোকগুলো এটা করছে সব কটাকে বার করে দেবো, বলেছে একবারও? মমতা ব্যানার্জি বলেছেন? বলেননি। বরং তিনি বলেছেন এরপর সবাই মাইকে করে অ্যানাউন্স করবে যে আমি বিজেপি করি না। এবারেও একই কথা বলেছিলেন যে প্লাকার্ড ঝুলিয়ে সবাই বলবে আমি বিজেপি করি না। কি হলো? ইতিহাসের মার। এবারে তো তৃণমূলের লোকরা প্লাকার্ড ঝুলিয়ে বলতে শুরু করেছে যে আমরা আর তৃণমূলটা করব না। বুঝতেন তো? তারা বিজেপি করবে কি করবে অন্য কথা, এই ক্রিমিনাল দলটা ওরা আর করবে। অনেকেই বলছে করবো না এটা। ফলে আজকে উনি যে যাচ্ছেন ওখানে, এটা আর কিচ্ছু নয় রাজনীতিতে ভেসে থাকার জন্য। উনি জানেন যে এই ঘটনা ঘটবে, লোকে তাকে চোর বলে, গেলেও চোর বলবে, এবং সেটা তিনি নিজে অর্জন করেছেন। তার অসততা, তার এই অ্যাটিচিউডগুলোর জন্য এই ঘটনা ঘটেছে, এবং পশ্চিমবঙ্গে যা ঘটেছে তার জন্য উনি নিজে দায়ী। ওনাকে তার দায়িত্ব নিতে হবে। আমি আবার বলছি, তাকে তার দায়িত্ব নিতে হবে, ইতিহাসের বিচারের মুখোমুখি হতে হবে ওই মমতা ব্যানার্জিকে। আজকে ভণ্ডামো করে বাঁচবেন উনি? অত সহজ মানুষ তো কিন্তু ছাড়বে অত সহজে? যে মানুষদের ঘর বাড়ি গেছে, ব্যবসা বাণিজ্য তছনছ হয়ে গেছে, বাড়ির মহিলাদের উপর অত্যাচার হয়েছে। আমার এখনো মনে আছে আমাদের বিজেপির কার্যকর্তার ওই চোখের জল। একবার একটা প্রোগ্রামে গিয়েছিলাম অশোকনগরের কাছে, সেখানে এক কার্যকর্তা বলল, স্যার নিজের বউয়ের কাছে মুখ দেখাতে পারি না, আমার চোখের সামনে আমার স্ত্রীর সঙ্গে যা আচরণ করেছে তৃণমূলের একদল ক্রিমিনাল, আমি আমার স্ত্রীকে ওদের হাত থেকে রক্ষা করতে পারি না। দত্তপুকুর অঞ্চলের সেই কার্যকর্তা, এখনো তার চোখের জল আমার চোখে ভাসে, কানে এখনো ঘুরে বেড়ায়। অপরাধ করেছে এই দলটা, মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে। আমি তো মনে করি ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির জন্য এদের প্রত্যেকের বিচার করা উচিত। যা আন্তর্জাতিক আইন আছে, আমাদের দেশে আইন আছে, সেই অনুযায়ী এদের বিচার হওয়া উচিত। সে তুলনায় বিজেপি তো কিচ্ছু করেনি, বরং বলেছে যে কার্যকর্তা অন্যায় করবে তাদের আমরা ব্যবস্থা নেব। তাও আটকাতে পারছি না। অনেক সময় এরা যা করে রেখেছে, মানুষ চাইলে চত্থাপড় লাগিয়ে দিচ্ছে, সুযোগ পেলে পিটিয়ে দিচ্ছে ধরে। তাও আমরা বলছি এসব করবেন না। আর আমরা যদি একটু লুজ দিতাম, একটা বাঁচতো, একটা ওদের ওই কাউন্সিলরগুলো, ওদের এই পার্টির নেতাগুলো বেঁচে থাকতো, আগামী দিনে ওদের বিজেপির পায়ে ধরে পড়ে থাকা উচিত, তাদের প্রাণ বাঁচিয়েছে বলে। আমি জানি এগুলো করবে না, সেটা ক্রিমিনালের দল আবার ভালো হয় নাকি, কিন্তু তাও বলবো এগুলো বন্ধ হওয়ার দরকার। অন্য রাজ্যে বন্ধ হয়েছে, তো আমরাও তো বন্ধ করতে চাই।
নির্বাচন হবে, সবাই যারা জিতেছে আনন্দ করবে, যারা হেরেছে দুঃখ পাবে। 5 বছর পরে আবার নির্বাচনের জন্য তারা প্রস্তুত হবে, শাসক দলকে সরানোর চেষ্টা করবে, কনস্ট্রাকটিভ অপোজিশনের ভূমিকা পালন করবে। এটাই তো নিয়ম। এই নিয়মের তো যাতে ব্যতিক্রম না হয় আমরা তো সেই চেষ্টাই করে চলেছি। বিহার পেরেছে কি করে? বিহার যদি পেরে থাকে আমরা কেন পারবো না? আমরা সেই জন্য এটাকে ভালো কিছু করার চেষ্টা করছি। দেখা যাক, আমরা চেষ্টা করছি ভালো হতে, এবং আমরা নিশ্চিত বিজেপি এখনো বহুদিন পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকবে। আগামী দিনে এক নতুন পশ্চিম বাংলার রাজনীতি আমরা মানুষকে উপহার দিতে পারবো। আগের বার আমি যখন আপনার সাথে কথা বলেছিলাম, আগের দুবারই যখন কথা বলেছিলাম, আমি ইডি সিবিআই নিয়ে আপনার কাছে অনেক ক্ষোভ প্রকাশ করেছি পার্সোনালি, কিন্তু এখন দেখছি যাকেই ডাকছে তাকে গ্রেপ্তার করে নিয়েছে, 90% স্ট্রাইক রেট হয়ে গেল। না, ওটা 100% হয়ে যাবে, কোনো চিন্তা নেই। তখন হতো কি, এক পুলিশ অফিসারের বাড়ি সিবিআই গেছে কথা বলতে, মুখ্যমন্ত্রী বেঞ্চ পেতে ধর্মতলায় বসে পড়েছে। ভূভারতে কোথাও শুনেছেন আপনারা যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এই কাণ্ড করতে পারেন? উনি করেছেন। জেল খেটে এসছে, বালুবল্লীকে টিকিট দিয়েছেন কেন? ফলে এগুলো হয়েছে, এই দলটা করেছে। ইডি সিবিআইকে কাজ করতে দেয়নি, সিবিআই এর ওপর আরো করে রেখেছে, বাধা দিয়ে রেখেছে যে সিবিআইকে ঢুকতে দেবো না। গভর্নমেন্ট অর্ডার করি যে সিবিআই ঢুকতে পারবে না, কেবলমাত্র কোর্টের অর্ডার নিয়ে আসতে হতো সিবিআইকে। এখন সেই এটা তুলে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার, সিবিআই খুলে খেলতে পারবে, অসুবিধা নেই। সরকার যদি সাহায্য করে আর শাসক দল যদি অসভ্যতা না করে, সিবিআই সফল হবে। পশ্চিমবঙ্গে শাসক দল অসভ্যতা করতো, তৎকালীন শাসক দল, এবং সরকার বিরোধিতা করতো, ফলে সিবিআই এখানে অসুবিধায় পড়ে যেত। এখন কিন্তু সিবিআই সফল হবে। ধারটা কমানো সম্ভব না আরও ধার করে আপনারা ডেভেলপমেন্ট করবেন? এটা মানে আপনার একজন ফিনান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে কি মতামত? না, আমরা চারবাগ দার্শনিক নই। চারবাগ দর্শনে একটা কথা বলা হয়েছিল, ঋণং কৃত্তা ঘৃতং পিবেত যাবৎ জীবেত সুখং জীবেত। এমনি শুনতে খুব ভালো লাগে, কিন্তু ঋণ করে ঘি খেলাম, তারপর যখন ঋণটা শোধ করতে হবে তখন কে শোধ করবে? সুতরাং আমার যদি টাকা কম থাকে, কম ঘি খাবো, দরকার হলে পান্তা ভাত খাবো, অসুবিধা কী আছে? এরা করতো কি, পশ্চিমবঙ্গের সম্পদকে লুটে পুটে নিয়েছে। স্ট্যান্ডার্ড তৃণমূল নেতাগুলোর প্রত্যেকের কোথাও লজ, কোথাও হোটেল, কোথাও গেস্ট হাউস সব বানিয়ে রেখেছে, এবং সব এখন পালিয়ে গেছে, ওখানে একটাও নেই, ওখানে সব পালিয়ে গেছে। এই টাকাগুলো পেয়েছে কোত্থেকে? ওদের তো পৈতৃক টাকা নয়, টাকাগুলো পাবলিক থেকে তুলেছে। সরকারি স্কুলে, মানে স্কুলগুলোতে চাকরির নাম করে এই যে কত কোটি হয়েছে আমরা কেউ জানি না। যদি কখনো তদন্ত করা যায়, সেগুলো মানে বিচার বিভাগীয় তদন্ত বা কোনো অর্থনৈতিক তদন্ত করা যায়, ঠিক কত টাকা হাত বদল হয়েছে। আমার ধারণা 30-40 হাজার কোটি বা বেশিও হতে পারে। 30-40 হাজার কোটি এক একটা চাকরির জন্য। 8 থেকে 10 লক্ষ টাকা যদি নেওয়া হয়, তাহলে এতগুলো চাকরিতে কত হতে পারে? আবার একটা দালাল হলে তার একটা অ্যাসিস্ট্যান্ট দালাল জোটে, অ্যাসিস্ট্যান্ট দালাল হলে তার সাব দালাল জোটে, এ কিছু মারছে তো সে কিছু কামাচ্ছে তো সে কিছু নিচ্ছে, এগুলো তো হয়ই। তো ফলে আগামী দিনে যদি এরকম হয়, তাহলে সে আর্থিক এটা বুঝতে পারবো আমরা। কিন্তু এটা ঠিকই যে টাকা মার্কেট থেকে তুলে নিয়েছে তৃণমূলের কিছু লোক, সেই মার্কেটটাকে ভাইব্রেন্ট করতে হবে। ভাইব্রেন্ট করতে গেলে সরকারের হাতে টাকা তুলে দিতে হবে। সরকারের হাতে টাকা তুলে দিতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত উৎপাদন বাড়াতে হবে, ব্যবসা বাণিজ্য বাড়াতে হবে, তাহলেই কিন্তু ইকোনমিটা বাড়বে। ইকোনমি যত বাড়বে ততই কিন্তু মানুষের মধ্যে মানে কি বলবো, শক্তি বাড়বে, অর্থনৈতিক ক্ষমতা বাড়বে, এবং আলটিমেটলি হয়তো ইকোনমির উন্নতি হবে। আগামী দিনে সেই দিকেই আমরা এগোচ্ছি, একটা উন্নত অর্থনীতি আমরা পাবো। একটা কোয়েশ্চেন, আপনি যদি শিক্ষক হিসাবে এটার উত্তর দেন, অভিষেক বাবুর বাড়ির সামনে বা মমতা ব্যানার্জি মাননীয় এক্স মুখ্যমন্ত্রী যখন কোর্টে গেলেন, তখন তাকে চোর স্লোগান দেওয়া হলো, প্লাস অভিষেক বাবুর বাড়ির সামনে যে সার্কাসটা চলছে, এটাকে আপনি একজন অধ্যাপক হিসাবে সাপোর্ট করেন? দেখুন, আমি এটাকে অন্যভাবে দেখি। একজন রাজনৈতিক ব্যক্তি, মানুষ তাকে কোনোভাবে ক্রুদ্ধ হয়েছে। আচ্ছা, মানুষ ক্রুদ্ধ হয়েছে কেন? এতদিন মানুষের সঙ্গে কি ব্যবহার করেছে ওরা? ওটা কি রক্তকরবীর রাজার জায়গা হয়ে গেছে? রক্তকরবীর রাজা মনে আছে তো, যাকে কেউ দেখতে পেত না, ভয়ঙ্কর একটা ঘেরাটোপের মধ্যে থাকে, কেউ জানে না কে সে। রবীন্দ্রনাথের রক্তকরবীর রাজা, এই তো ওনারাই তো রক্তকরবীর রাজা। পরশু দিনে একটা এঁচড়ে পাকা ছেলে, তাকে এনে নেতা করলো, তার দলেই নাকি তার চোখের দিকে তাকাতে সব দলের লোকগুলো থরথর করে কাঁপতো। তা কেমন দল, তার কেমন নেতা, তার তেমন ফলোয়ার। ও সবাই প্রায় দাসত্বের বন্ধনে আবদ্ধ ছিল, সেই দাসদের নেতা ছিল ওই এঁচড়ে বাঁকা নেতা, অপরিপক্ক অকালপক্ষ নেতা। এবং সেটাকে অ্যালাউ করেছিলেন কে? মমতা ব্যানার্জি। উনি অ্যালাউ করেছিলেন। তো এবারেও তো আপনারা সকলেই দেখেছেন, হেরে গেছে একটা দল, মাথা নিচু করে বসে আছে, বলছে অভিষেক যা কেটেছে সবাই যন্ত্রের মতো উঠে করলো। কেউ বলতে পারলো না যে এগুলো এবার স্টপ করুন, আপনি এগুলো এবারে বন্ধ করুন, অনেক করেছেন, বন্ধ করুন।
একটা লোকের মানে সাহস হয়নি কেন? মানে মেরুদণ্ডটা কি সকলেরই চলে গেছে ওই দলটা, তৃণমূল দলটা? অ্যাবসলিউটলি ননসেন্স। এই দলটার কথা বেশি বললে না নিজের মুখ নষ্ট হয়, নিজের সময় নষ্ট হয়, সব নষ্ট হয় একেবারে। অ্যাবসলিউট ননসেন্স একেবারে। মানে কি করে পশ্চিমবঙ্গে এরকম একটা দল একদিন ক্ষমতায় ছিল 15 বছর, এটা ভাবতেই অবাক লাগে আমাদের। তবে একটা কথা বলি, আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি মানুষের ধৈর্য ধরা উচিত। মুখ্যমন্ত্রী, তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাঁরও মর্যাদা আছে, সে মর্যাদা রক্ষা করা উচিত। আর যার কথা বললে তিনি একজন এমপি, তারও সম্মান রক্ষা করা উচিত বলে আমি মনে করি। তারা যদি কোনো অন্যায় করে থাকেন আইনের চোখে তার বিচার হবে, কিন্তু এটাও ঠিক আপনি আজ যা করবেন কাল তার ফল পেতে হবে, এটা তার নীতি শিক্ষা, এটা নীতি শিক্ষা। 2026-এ আপনাদের সরকার গঠন হলো, কদিনই হয়েছে। যেই রেটে আপনারা কাজ করছেন, মানে যেই পেসে আপনারা কাজ করছেন, এটা নায়ক সিনেমা হচ্ছে। আপনারা কি 2-3 মাসে সব শেষ করে দেন? 5 বছর থাকার ইচ্ছা নেই আপনাদের? পশ্চিমবঙ্গে এই রেটে কাজ করলে আমি তো মনে করি পশ্চিমবঙ্গকে ওই রকম জায়গায় তুলে নিতে এখনো 5 থেকে 6 বছর লাগবে। এই রেটে রোজ কাজ করতে হবে। পশ্চিমবঙ্গের যা শেষ করে দিয়ে গেছে, প্রথমে সিপিএম, তারপর তৃণমূল কংগ্রেস, বা তারও আগে যুক্তফ্রন্ট সরকার। না আছে শিল্প, না আছে পাবলিক অর্ডার, জনশৃঙ্খলা, না আছে স্বাস্থ্য ব্যবস্থা, না আছে শিক্ষা ব্যবস্থা, সব খতম করে দিয়ে চলে গেছে। এই রেটে কাজ করতে হবে, তাহলে দেখা যাবে 10 বছরে পশ্চিমবঙ্গে একটা জায়গায় দাঁড়িয়ে গেছে এবং ভারতে প্রথম 4-5টা অর্থনীতি উঠে চলে যেতে পারে। সুতরাং এই পেশই থাকতে হবে আগামী দিনে। আরও দ্রুত কাজ করতে হবে যাতে পশ্চিমবঙ্গ সামনের সারিতে পৌঁছে যেতে পারে। 21 জুলাই এবার রাস্তা বন্ধ করে হবে, মানে হওয়া উচিত। উচিত তো নয়, আর ওই জায়গাটা যেন ওদের পৈতৃক জায়গা হয়ে গিয়েছিল। সুতরাং আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করা বলে ওইখানে একদম জায়গা দেওয়া উচিত নয়। হ্যাঁ, কোনো দল যদি তাদের সভা করে ইয়েতে দেওয়া উচিত, ওরা চলে যাক আর্মির কাছে গিয়ে শহীদ মিনার নেই, কোনো অসুবিধা নেই। কত জোর আছে ব্রিগেডে সভা করে দেখাক না। এখন ব্রিগেডে 1000 লোক আনবে কিনা সন্দেহ। আমি বলে দিচ্ছি আজকে কি হবে, 21শে জুলাই একটা ফ্লপ শো হবে এবং তারপর আস্তে আস্তে ফর্মালি তৃণমূল কংগ্রেসের উইদারিং অ্যাওয়ে অফ দ্য পার্টি সেইটা হবে, উঠে যাবে, এটা আস্তে আস্তে উবে যাবে, থাকবে না। এই 21শে জুলাই থেকে শুরু হবে। আর রেড রোডের নামাজটা? না, আমার কথা হচ্ছে সেটা সরকার সিদ্ধান্ত নেবে যে এরকম সেটাও তো রাস্তা আটকে স্যার। না বলছি রাস্তা জুড়ে নামাজ হওয়া উচিত কি উচিত নয়, দ্যাট উইল বি ডিসাইডেড বাই দ্য গভর্নমেন্ট। আমি মনে করি যেরকম উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ, তিনি কিন্তু একটা কাজ করেছেন, প্রত্যেককে বলেছেন যে রাস্তা ঘিরে ওসব করবে না, নিজের ঘরে করো, মসজিদে করো, কোনো অসুবিধা নেই। এখানে সরকার কি করবে না করবে সেই বিষয়টা সরকারের হাতেই আমরা ছেড়ে দিই। সরকার যথোপযুক্ত ব্যবস্থা নেবে সব দিক বিবেচনা করে। মোহরমের দিনেই আমরা দেখেছি 90% সময় ভাষণটাও পড়ে। এখন আর কারোর ঢিল ছড়ার ক্ষমতা হবে না। আমার কথা হচ্ছে সরকার যদি অ্যালার্ট থাকে, সেখানে মহরমের মিছিলও হতে পারে, ভাসানও হতে পারে, রাইট। কিচ্ছু অসুবিধা নেই। সরকারকে শক্ত হতে হবে। সরকার যদি এই বার্তাটা দিয়ে দেয় যে মহরম তার মতো হবে, ভাসান তার মতো হবে, হতেই পারে, না হওয়ার কি আছে, সেটা বার্তাটা দিতে হবে এবং স্ট্রং জায়গায় থাকতে হবে। এবং বর্তমান সরকার সেটা থাকবে, তাই দেখবেন সব একসঙ্গেই হবে, কিচ্ছু অসুবিধা হবে না। 2011-র আগে আমরা বন্ধ ধর্ণা অনেক দেখতাম, তারপর এক্স মুখ্যমন্ত্রী সেগুলো সব বন্ধ করে দিয়েছিলেন। এখন আবার তিনি বিরোধী দলে, তাহলে আবার কি বন্ধ বা ধর্ণা আবার কি দেখতে পাবো? উনি বন্ধ বা ধর্ণা করলে মানুষ ওনার সঙ্গে থাকবে তো? চ্যালেঞ্জ রইল আমার। আরে মানুষকে নিয়ে তো করতে হয়। উনি বন্ধ বা ধর্ণা করার চেষ্টা করুন, দেখবেন মানুষ ওনার সঙ্গে নেই। আসলে বিশ্বাসযোগ্যতা যখন নষ্ট হয় না, মানুষ তখন আর সঙ্গে থাকে না, সব শেষ হয়ে যায়। সবচেয়ে বড় কথা, বিশ্বাসযোগ্যতা তৈরি করতে লাগে অনেক দিন, ধ্বংস হয়ে যায় এক মুহূর্তে। আর উনি তো 15 বছর ধরে নিজেকে ধ্বংস করেছেন। আর কে থাকবে ওনার পাশে? কেউ থাকবে না, কেউ না। শুভেন্দুবাবুর নন্দীগ্রাম ছাড়ার কারণটা কি? মানে ভবানীপুর রাখলেন, নন্দীগ্রামটা ছাড়লেন, আপনার অ্যানালিস্ট হিসেবে কি মনে হয়? না, দুটো তো উনি রাখতে পারবেন না, একটা ওনাকে ছাড়তেই হবে। এটা খুব পেনফুল ডিসিশন, কারণ নন্দীগ্রামের মানুষও চাইছিল উনি থাকুন, ভবানীপুরের মানুষও চাইছে থাকুন, ফলে ওনাকে একটা ছাড়তেই হতো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে যেহেতু উনি মুখ্যমন্ত্রী এবং তিনি আবার বিধানসভারও একটা অংশের প্রতিনিধিত্ব করছেন, ফলে তাকে তো মাঝে মাঝে বিধানসভাতেও যেতে হবে। এখন উনি যদি নন্দীগ্রামে নিয়মিত যান, মানে মাঝে মাঝেই যান, তাহলে সেই সময়টা একটু বেশি সময় লাগবে। নন্দীগ্রাম উনি যাবেন, কিন্তু এখানে নিজের বিধানসভা ক্ষেত্রে প্রায় নিয়মিত যাওয়ার একটা প্রয়োজন হয়তো তার থাকবে, সম্ভবত এই কারণে উনি ছেড়েছেন। আর এর সঙ্গে তো একটা অন্য ব্যাপার রয়েছে না, মুখ্যমন্ত্রীকে উনি হারিয়েছেন। আমি একদম রাজনীতির বাইরে একজন অ্যানালিস্ট হিসেবে বলছি যে সম্ভবত এইসব কারণেই উনি ভবানীপুরটা রেখেছেন। কিন্তু নর্মালি একটা তো রাখতেই হবে। উনি যদি নন্দীগ্রাম রাখতেন, আপনি প্রশ্ন করতে উনি কেন ভবানীপুর ছাড়লেন? ব্যাপারটা একটা তো ছাড়তেই হতো, ছেড়েছেন, কি করা যাবে। আমি একজনের সাথে কথা বলছিলাম চায়ের দোকানে, তিনি আমাকে একটা উত্তর
উত্তর দিয়েছিলেন, উত্তরটা আমার ভালো লেগেছে। উনি বললেন যে ভবানীপুর রেখেছেন কারণ আর এক্স মুখ্যমন্ত্রীকে রাজনীতির মধ্যে ঢুকতে দিতে চান না, যাতে যাতে মানে আবার না ভবানীপুর থেকে দাঁড়িয়ে, কারণ না ওনার বক্তব্য অনুযায়ী নন্দীগ্রাম থেকে মমতা ব্যানার্জি দাঁড়াবেন না, কারণ জানেন হারবেন। যদি ভবানীপুরটা ছেড়ে দিতেন তাহলে ভবানীপুর থেকে আরেকবার চান্স নেওয়ার চেষ্টা করতেন মমতা ব্যানার্জি, ওই রাস্তাটা বন্ধ করার জন্যই করলেন। আমি এই মুহূর্তে যা অবস্থা, ভবানীপুরে উনি যদি দাঁড়ান এবং মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী যদি নন্দীগ্রাম রেখে দিতেন, তারপরেও ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় হারতেন। ওখানকার স্থানীয় কোনো কার্যকর্তাকে দিলেও মমতা বন্দ্যোপাধ্যায় হারতেন, কারণ তিনি শেষ হয়ে গেছেন, তার রাজনৈতিক কেরিয়ার নেই। সুতরাং যে এই কথাটা বলেছে ও বোধহয় পলিটিক্সটা খুব একটা নর্মাল লোক, পলিটিক্স অতটা অ্যানালাইজ করে না। উনি ভবানীপুরে ছাড়াও অন্য কোথাও লড়াই করতে পারেন, সেটা কোনো কথা না, একজন ব্যক্তি যে কোনো জায়গায় লড়াই করতে পারে। কিন্তু পরিষ্কার কথা, ভবানীপুরে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে জেতা সম্ভব নয়। যদি এমন হতো শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম রাখতেন, তাহলেও ভবানীপুরের আমাদের কোনো বুথ স্তরের কার্যকর্তা দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিতে পারতেন। এখন সেই অবস্থা দাঁড়িয়েছে। আপনার ভোটের রেজাল্টের আগে এনআরসি আর ডিটেনশন ক্যাম্প নিয়ে আমার কাছে একটা বক্তব্য আছে, আজকের ডেটে স্ট্যান্ড না, একটা কথা বলি, সেটা হচ্ছে এই ডিটেনশন ক্যাম্প নিয়ে যা বলা হয় না, অতি হাস্যকর কথা বলা হয়। আসামে নাকি 20 লক্ষ না 60 লক্ষ লোকের ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে, 90% হিন্দু। এটা হয় কখনো? 60 লক্ষ লোককে রাখতে কত বাড়ি লাগে জানে ওরা যেসব কথাগুলো বলে? হাস্যকর কথাবার্তা। 60 লক্ষ লোক ক্যাম্পে থাকে, হয় এটা কখনো? কোথায় আছে? তাহলে তো কোনো মিডিয়া দেখাতে পারতো এই যেসব ডিটেনশন ক্যাম্প, খালি মুখে কথা বলে যায়। সুতরাং এগুলো একদম বাজে কথা। আমার কথা পরিষ্কার, রাজ্য সরকার কিন্তু, আমরা এর আগেও বলেছি, যারা অবৈধভাবে এ দেশে এসেছে তারা এ দেশে অবাঞ্ছিত। এই দেশটা এই দেশের মানুষের, এই দেশের সম্পদ, এই দেশের নাগরিকদের জন্য। যারা বাইরে থেকে এসেছে তাদের চলে যেতে হবে। কেন্দ্রীয় সরকার তো বারবার বলেছে তাদের ডিটেক্ট করবে, ডিলিট করা হবে, নাম ডিপোর্ট করা হবে, বলেই তো দেওয়া হয়েছে। সেই নীতি আমাদের এখনো রয়েছে। আমরা কিন্তু তৃণমূল কংগ্রেস নই, এবং আমাদের মুখ্যমন্ত্রী আর যাই হোক, উনি মমতা ব্যানার্জির পদাঙ্ক অনুসরণ করবেন না। উনি যা বলেছেন সেটাই করবেন। আমরা অনেক আশা নিয়ে এখন বুক বেঁধে আছি, আর আমরা চাইছি একদিনেই সব হয়ে যাক, কিন্তু একদিনে সব হওয়া সম্ভব না। উই শুড গিভ দেম টাইম। যা হবে আস্তে আস্তে দেখতে থাকবো। সোনার বাংলা হয় না কি হয়। জিৎ চক্রবর্তী সাইনিং অফ।